হোয়াটসঅ্যাপে একটা লেখা ঘুরছিল, যেখানে বলা হচ্ছে, প্রশ্ন করা হচ্ছে যে এই 18 শতকে 19 শতকে অনেক মহাপুরুষ জন্মাবেন ওই সময়টাতে, যখন স্বাধীনতার সময়, ওই সময়টাতে দেশ স্বাধীন হলো, এখন কেন জন্মায়? তো একজন উত্তর দিয়েছেন যে আগেকার দিনের মায়েরা তুলসী তলায় মাথা ঠুকতো, অনেক তপস্যা করতো, হাবি জাবি এসব। কিন্তু আমার কোথাও গিয়ে মনে হয় তখনকার দিনে অনেক বাচ্চা ছিল বলে বোধহয় মায়েরা মেয়েদের দিতে পারতেন না। বাচ্চা ছিল, অনেক অনেক সন্তান হতো তো। আচ্ছা আচ্ছা। তো সে কারণে নজর দিতে পারতো না বলে কি তারা তাদের মতো বাচ্চা, আর আমাদের একটা বলে সবাইকে অ্যাটেনশন দিয়ে রাখি বলে কি কোথাও গিয়ে আমাদের চাপে এটা হচ্ছে না? মানে সত্যি সেই সময় অনেক মহাপুরুষ জন্মাতেন বা অনেক বড় বড় মানুষ জন্মাতেন, এখন কিন্তু সেরকম না। এটা বলা যায় না এইভাবে যে আগে জন্মাতেন আর এখন জন্মাচ্ছেন না, ঠিক আছে? কারণ অধ্যাত্ম তো সম্পূর্ণ নিজের উপরে। এমন তো হতে পারে জন্মাচ্ছেন, আমাদের দেখার চোখ নেই, সেটাও তো হতে পারে। বুদ্ধের কথা বলুন, বুদ্ধ জয়ন্তী কালকে, আমরা মনে করছি যে কোথাও যে দ্বিতীয় বুদ্ধ আসতে হবে, তাই না? দ্বিতীয় মহাপ্রভু আসতে হবে, বা দ্বিতীয় লাউৎসু আসতে হবে, দ্বিতীয় নানক আসতে হবে। কিন্তু মজাদার বিষয় হলো কি বলুন তো, আমাদের চোখে একটা সেট আছে, আমাদের যে 5000 বছরের ছবি কৃষ্ণ, এই হতে হবে। তো ওই ছবিটাকে যখন দাঁড় করাই তখন মহাপুরুষ পারমিট করে না, এই তো হলো না। মহাবীর হলে একটুখানি কাপড় টাপড় খুলে ঘুরতে হবে, নাহলে তো মহাবীর হতে পারলেন না। আবার যেমন মহাবীর আর বুদ্ধ যদি সমসাময়িক ছিলেন, যদি এমন দেখা হয়, তাহলে কিছু অনুগামী বুদ্ধের, কিছু অনুগামী মহাবীরের, যদি ধরে নি ওই জায়গাতে এটা একটা যুগ, এটা একটা সময়, এই আগের সময় এখনের সময়, তো মহাবীরের অনুগামীরা বুদ্ধকে কি বলবে, বুদ্ধের অনুগামীরা মহাবীরকে কি বলবে? বুদ্ধের অনুগামীরা বলবে এত ঘোরাঘুরি কেন করছো, বিরাম বিশ্রাম। মহাবীর এখান থেকে ওখানে 3 দিনের বেশি থাকছেন না, চলে যাচ্ছে। তাহলে তাদের সেট অফ মাইন্ডে মহাবীর সেমি মহাপুরুষ হবে, বলবে দেখো বুদ্ধের মতো মহাপুরুষ আর জন্মাচ্ছে না, তাই না? কারণ ওদের কাছে ছবিটা কি, যে বুদ্ধ মহাপুরুষ, আর বুদ্ধ যেটা আচরণ করে ওটা যতক্ষণ কেউ আচরণ করছে ওটা মহাপুরুষের আচরণ হবে, ঠিক আছে? আমাদের কিন্তু ছবিগুলো এরকম এরকম আছে। এই কথা কিন্তু আমি বলছি না যে একই রকম আচরণ করবে না, টেস্ট স্মেল একই থাকে সবার, কিন্তু কি যখন আমরা ওই স্মেলের মতো নাক আমাদের তৈরি হয় না, তখন আমরা কিন্তু সেই পূর্ণ স্মেলটা খুঁজি। আপনি বিরিয়ানি খেতে যাবেন, তো আপনি বিরিয়ানির স্বাদ খুঁজছেন, আপনি নতুন কিছু নিতেই পারবেন না, ঠিক আছে? আবারও বলছি, নতুন কিছুরও কিন্তু এই গুণ থাকতে হবে যে সেটা স্বাস্থ্যকর এবং পেট ভরছে। উল্টো যেন না করে দিই, বলছে আগেরটা খাবারে পেট ভরতো, এখন খাবারে পেট ভরে না, তো এটা দুরকম খাবার, তা তো হবে না। খাবারের গুণ এটা যে পেট ভরবে। মহাপুরুষের সৌন্দর্য এটা, তা আপনার জীবনে শান্তি নিয়ে আসবে, তা আপনার জীবনে সৌন্দর্য নিয়ে আসবে, সে যেই হোক। সেরকম যদি দেখা যায় যে মহাবীরের অনুগামীরা যদি বলে বুদ্ধকে এসে, যে বুদ্ধের কাছে আসে, বলছে সবই ঠিক আছে কিন্তু ইনি কাপড় টাপড় পরেন, তো ওইখানে উনি ঠিক পারমিট করলেন না, বলেন এ বলে, তখন বলবে কি বলে ইনি সেমি মহাবীর, আগেকার মতো মহাবীর এখন আর আসেন, এই জায়গাটা। আর কিছু হিস্টোরিক্যাল কথা বলা যেতে পারে, কিন্তু সেগুলো সব অ্যাপারেন্ট কথাই হবে। অ্যাপারেন্ট ওয়েতে যদি দেখা হয়, তাহলে ভারতের স্বাধীনতার পরবর্তী সময়তে ভারতের কিন্তু এই ভারত ভূখণ্ডে স্বাধীনতার পরবর্তী, কেন বলবো, স্বাধীনতা চলাকাল মানে ইংরেজ শাসনের সময় থেকে শুরু করে ভারতের যেটা সব থেকে বড় ক্ষতি হয়েছে, সেটা হলো ভারতের আত্মগরিমা ভেঙে গেছে। কত টাকা নিয়ে চলে গেছে, সোনি কি চিড়িয়া থি, এইসব কথাগুলোর থেকে অনেক বড় কথা, ভারত নিজের উপরে আত্মসংশয় করতে শুরু করেছে। দেখবেন আপনাদের জীবনে কোনো সমস্যা নেই, শুধু সংশয়। অজ্ঞানীর কোনো সমস্যা নেই, কারণ সে সংশয় নেই। জ্ঞানীরও কোনো সমস্যা নেই, কারণ সে সংশয় নেই। মাঝখানে যত সমস্যা, ভারতবর্ষে এটাই করে গেছে, ভারতবর্ষের নিজের অস্তিত্বের উপরে পুরো এত বছরের শাসন একটা কোয়েশ্চেন মার্ক দিয়ে চলে গেছে। ফলে ভারত কখনো তার জীবনটাকে পুরোপুরি কনফিডেন্সে বাঁচছে না। মানে এই তুলসী দল কিছু বলছেন না, ভারতের কনফিডেন্ট নেই, কিন্তু যে আমি যেটা করছি তার পিছনে প্রথমত যুক্তি নেই জ্ঞানের, ঠিক আছে? আবার পুরো অজ্ঞানেও নয়, তার মধ্যে একটা শেকি ভাব চলছে বরাবর।
সব ক্ষেত্রে, সে শিক্ষার ক্ষেত্রে বলুন, সমাজের ক্ষেত্রে বলুন। এই যে আমরা এলাম, আমাদের গাড়ি ঠাড়ি, আমার কথা বলছিলাম যে এত করাপশন, টোটালটাই ফেক। আর এই ভারতই সারা পৃথিবীকে কিন্তু সত্য শব্দটা দিয়েছে। ট্রুথফুলনেস, একটু ইংলিশে শুনতে ভালো লাগে, আমরা বিলেতি বান্দা বলে, কিন্তু সত্য খুব বড় শব্দ, যেটার কিন্তু কোনো ইকুইভ্যালেন্ট শব্দ নেই। শ্রদ্ধা শব্দের কোনো ইকুইভ্যালেন্ট শব্দ নেই, নিষ্ঠার কোনো ইকুইভ্যালেন্ট নেই। নিষ্ঠা বলতে কি বলবে? কনসেন্ট্রেশন বলবে। তো এই যে জিনিসগুলি ভারতের মধ্যে একটা কোয়েশ্চেন মার্ক দিয়ে চলে গেছে। বিশেষ করে ইংরেজ শাসন ভারতকে শিক্ষা ব্যবস্থা এবং তার যে আধ্যাত্মিক একতা, ওটাকে ভাঙতে চেয়েছে। কাস্ট ক্রিড যত বেশি আমাদের মনে হয় না যে ভারতীয়রা প্রমোট করেছে, তা কিন্তু নয়। পরবর্তীকালে শাসন ব্যবস্থাগুলি বুঝে গেছিল এদের আধারই হচ্ছে ধর্ম, ধর্মের বিভাজন করো, ওটাই ছিল কোর। ফলে একটা অ্যাভারেজ হিন্দু বা ভারতীয়, সে কিন্তু তার যে কোনো আচরণ, শুধু তার ধর্ম নয়, তার শিক্ষা, তার সমাজ, তার পরিবার, তার রাজনীতি, কোনো কিছু কিন্তু খুব দৃঢ়তার সাথে করতে পারে না। ফলে যেটা দৃঢ়তার সাথে করবেন না, সেটা করবেন বটে, সেটা আপনার হবে না। ফলে এই যে মহাপুরুষের কথা বলছেন, যে মহাপুরুষ আসেন না কেন? কোনো একটা বুদ্ধ, কোনো একটা সে যে থিসিস করবে তার জীবনকে, বুদ্ধ তো থিসিস করেন, বা রামকৃষ্ণ থিসিস করছে, মহাবীর জীবনকে থিসিস করছে। কোথাও না কোথাও সে সামাজিক, পারিবারিক, মানসিক সব দিক থেকে দাঁড়িয়ে, তার মধ্যে কোনো সংশয় নেই, এইবারে সে প্রসিড করতে পারছে আধ্যাত্মের দিকে। ঠিক আছে, এখন প্রত্যেক জায়গায় সন্দেহ, রিলেশনটা ঠিক আছে তো, পরিবারটা ঠিক আছে তো, আমার হাজবেন্ড লয়াল তো, আমার ছেলেটা ঠিক থাকবে তো, এই জিনিসগুলি বলতে পারেন যে আগে এত কিছু ছিল না। এটা কিন্তু বাইরের কোনো ব্যাপার, এটা কিন্তু আত্মসংশয়। আমরা কোনো কিছুতেও প্রমিনেন্টলি বসছি না। ওই মেয়েটি বসে আছে, চিন্তা করবেন যে মেয়েটি ভবিষ্যতে কি হবে, এই ভবিষ্যতের ভাবনাটা আগে ছিল না। এত কিছু রিসোর্স বেড়ে গিয়েছে, কিন্তু ভবিষ্যতে নিয়ে ভাবনা ছিল না। কারণ বাবা মা যারা ছিলেন, তারা জীবন দেখতেন, তুলসী জলে মাথা ঠেকাতেন না। ফলে একটা সংশয়ের ট্রেন্ড, একটা জেনেটিক চলতে থেকেছে। আর এই সংশয়ের বীজটা দেওয়া হয়েছে। ভারত মাত্র একমাত্র যে অয়মাত্মা ব্রহ্ম কথাটা বলে, কত বড় কনফিডেন্স, আমি জানি আমি কে। ঠিক আছে, আর এখানে প্রত্যেক মুহূর্তে আমাদের, আপনারা প্রত্যেকেই আছেন বসে, ভালো করে দেখলে দেখতে পাবেন আপনাদের প্রত্যেকের মধ্যে সংশয় ভর্তি ভর্তি, কাল কি হয়, কাল কি হয়। ভারতের ট্রেজার এটা ছিল, ভারত এই কথা বলতে পারতো যে অস্তিত্ব সামলাবে, প্রকৃতি মা আছে। আজকে আমাদের অনেক কিছু থাকলেও আমাদের কাছে এই জিনিসটা ল্যাকিং। ঠিক আছে, তো তার ফলে কি হয়ে যায়, আমরা যা কিছুই করছি তার মধ্যে মহাপুরুষ আর সাধারণ পুরুষের মধ্যে চলনের আলাদা কি হয়, একটা কারীর জীবনকে দেখার মতো একটা সহজ ভঙ্গিমা থাকে। একটা সাধারণ মানুষ ভয় পায়, ভয় করতে আসে সংশয় থেকে, পারহ্যাপস হবে কি হবে না, যদি না হয় তখন কি হবে। এই জায়গাটাই কিন্তু মানে কি বলবো, আগের ভারত আর এখন ভারতের মধ্যে পার্থক্য হয়ে গেছে। ভারত নিজের গরিমাতে দাঁড়িয়েও নেই এবং পাশ্চাত্যেরটাও গিলতে পারছে না। পাশ্চাত্যের গিলতে গেলে তাকে কোয়ালিটি অ্যাচিভ করতে হবে, ওটা ভারতে হবে না, ওটা ভারতে সম্পূর্ণ হবে না। ভারত কিন্তু বরাবরই ওই যে যেমন পুরুষোত্তম বলে, ব্রাহ্মণস্য মুখমাসিত বাহু রাজন্যকৃত উরু তদস্য যদ্বৈশ্য পদবিহাগম শূদ্র অজায়ত। অর্থাৎ একটা একই সত্তার চারটে দিক, এইটা নিয়ে চলেছে। আর পাশ্চাত্য সংস্কৃতি দাঁড়িয়ে আছে যে সার্ভাইভাল অফ ফিটেস্ট, এই লয়ের উপরে। তো এটা গিলতে পারছে না, কারণ সে আনাচ্ছে, কারণ চারিদিকে দেখছে, তার রক্ত বলছে যে চাষি ছাড়া তো চলবে না, এটা ছাড়া তো চলবে না। যেমন পুরো এই যে এআই এর ব্যবস্থা, কালকে আমরা কথা বলছিলাম, ডিহিউম্যানাইজ করতে করা হচ্ছে। মানে এই কোনো ফিলোসফি নেই যে ব্রাহ্মণ হচ্ছে মুখে মাসিক, আমি থাকবো। ঠিক আছে, ভারত এটা বলেছে কি, সমগ্রতা রূপে আমি থাকবো। তো দুটোর মধ্যে একদম বিপরীত পার্থক্য আছে। তো এই কালচারটাকে গিলতে গিয়ে, মানে যেটা যেখানে নেওয়ার, আপনি কিচেনে একটা মডারেট কিচেন করতে পারেন, কিন্তু আপনি মডারেট মন বানাতে পারেন না। ভারত মডারেট মন বানাতে চাইছে এখন এই মুহূর্তে। এটা কিন্তু বাইরে বাইরের কথা বলছি, হ্যাঁ, যে যদি দেখতে হয় তাহলে এই যে বলছেন যে বাবা মা তৈরি নয়, হ্যান ত্যান, তো বাবা মা শুধু না, ঠাকুরদা ঠাকুমা, তার আগে প্রপিতামহ, সবাই এই জায়গাটা কিন্তু বয়ে আসছে আমাদের কাছে। ফলে সে ঘুরে ফিরে একই জায়গা, কোথাও না কোথাও আপনাকে থেমে দাঁড়িয়ে নিজের দিকে তাকাতে হয়। ভারতের যে ছুট, ভারত ছোটার ব্যক্তি নয়, ভারত ছোটার ভূমি নয়,
ভারত দেখুন না, বরাবর যেটা আপনার মহাপুরুষ ধ্যানের ভূমি, ঠিক আছে, কিন্তু ভারত না ছুটতে পারছে, ফলে ছোটার লাভও ভারতের কাছে বেশি নেই। ফলে একটা ছেলে হতে পারে তার বাড়িতে এখনো টিনের চাল আছে, সে কিন্তু 1.5 লাখ টাকার বাইক কেনার স্বপ্ন দেখে, ঠিক আছে, কিন্তু ওটা করার জন্য যে পরিশ্রম, ওটা ভারতের রক্তেই নেই, ভারতে তৈরিই হয়নি। ফলে সে অ্যাডাপ্ট করতে চেষ্টা করছে কনস্ট্যান্ট। এই যে সংঘাত, এই সংঘাতে কিন্তু ভারতের পুরো এনার্জি ড্রেন হয়ে যাচ্ছে। সে নিজেকেও স্বীকার করতে পারছে না, সে অন্যকেও নিতে পারছে না। ভারতে দেখবেন খুব একটা কথা চলে, স্ট্যাটাস। পাশ্চাত্য সংস্কৃতিতে স্ট্যাটাস কথাটা চলেই না। স্ট্যাটাস মানে কি, ইউ হ্যাভ টু মেনটেন ইট। আপনি আপনার হোয়াটসঅ্যাপে সেই ছবিটা দেবেন, যেই ছবিটাকে দেখলে আপনাকে খুব মানে কি বলবো, স্ট্যাটাসফুল মনে হয়। নাম জিনিসটা তো স্ট্যাটাস না, আপডেট মানে এখন তো আপডেট দিয়েছে কথাটা। তো আপ টু ডেট কথাটা কিন্তু যদি হিন্দি করা হয় বা বাংলা করা হয়, তাহলে কিন্তু ভারতীয় কথা। আপ টু ডেট মানে আধুনিক থাকো, একদম স্পন্টেনিয়াস থাকো, কালকের ব্যক্তি আজকে আমি নেই, ঠিক আছে। কিন্তু স্ট্যাটাস কথাটা হলো আমাকে মেনটেন করছি আমি একটা ছবি। তো ভারত ছবি থেকে তৈরি হয়নি, এবং ভারত ছবি মেনটেন করছে, এবং এটা সবাই, শুধু বাচ্চা বুড়ো বলে কথা নয়। আর এই কথাটাও ঠিক নয় যে একটা বাচ্চা বলে অনেক সময় দিচ্ছি, আর অনেকগুলি বাচ্চা বলে তাই তো সরকারি স্কুলগুলো সব থেকে ভালো চলা উচিত, তাই না? কারণ অনেক বাচ্চা আছে, কেউ ভাবনা চিন্তাই করছে না, তাহলে সবাই ওখান থেকে জুয়েল বেরোবে, তা তো নয়। তো নির্ভর করছে আমাদের সেট অফ আন্ডারস্ট্যান্ডিংটা কি, যে সে তুলসী তলায় আমি প্রদীপই দিলাম আর ঘরের আমি এসি সুইচটাই অন করলাম, ওয়াই? এই ওয়াই প্রশ্ন যতক্ষণ না আসবে তখন তো ওই প্রশ্নটাই পাকে না। প্রথম মূলাধার চক্রের কথা আমরা বলি, সেখানে আসে ওয়াই, এটা কেন করব, ওটা কেন করব। লোকে ভাবে যে খুব ল্যাভিশনেস থাকলে আমাদের মধ্যে আমরা খুব মূলাধার চক্রে উত্তীর্ণ হয়ে যাব, থাকা খাওয়া পড়া এটা ওটা সবকিছু, তা কিন্তু নয়। মূলাধার চক্র তো সূক্ষ্ম জিনিস। যদি এটা অন্যদিকে গেল, শুনেছিলেন তো মূলাধার চক্রের বিষয়ে আমি কথা বলেছিলাম, যারা আপনার মোটামুটি সবাই, নাহলে বুঝতে পারবেন না যারা নতুন। মূলাধার চক্র মানে নিজেকে গোছানো। নিজেকে গোছানো কিন্তু রিসোর্স দিয়ে হয় না, নিজেকে গোছানো, নিজেকে প্রশ্ন করে হয় যে কেন এটা করবো। আমার কাছে পুরো যুক্তি আছে, আমার 500 কোটি টাকা চাই, ওয়াই? এই যুক্তিটাতে উত্তীর্ণ হয়েছে, ওইখানে কিন্তু গোছায়। আপনার কাছে অনেক কাপড় চোপড় আছে, ঠিক আছে, আপনি কিন্তু মূলাধার চক্রে উত্তীর্ণ হয়ে যাবেন না। আপনি যখন জানেন যে আমার কাছে 10টা সেট আছে, কেন এর ব্যবহার কি, এইবারে আপনাকে মূলাধার চক্র আপনাকে ছেড়ে দেবে, বলে ওকে তুমি এবার সমাহিত হয়েছে, তুমি স্থূল জায়গাতে গুছিয়েছো। ওই যে মূলাধার চক্রে যেহেতু গণপতি দেবতা, গণপতি হলো মানে আপনার স্থূল জায়গাটাকে গুছিয়ে দিয়ে আপনাকে অন্তর্যাত্রার দিকে এগিয়ে দেবে। সেই জন্য উনি সিদ্ধিদাতা, উনি সিদ্ধির দিকে এগিয়ে দেবেন, যাও। কিন্তু প্রথম সিদ্ধ হতে হবে স্থূল। লোকে মনে করে স্থূলে অনেক কিছু থাকলে সিদ্ধ হবো। দেখুন আপনার, আমার কাছে এখন আগে কিছুদিন আগে ফোন ছিল, এখন তো ক্যামেরা, এটাই কি সিদ্ধি হবে? নাকি আমাকে আমার সাথে বুঝতে হবে এবং আপনাদের সাথে আমার সেই সম্পৃক্ততা চাই, তারপর এটা কাজে লাগবে। আমার কাছে উত্তর নেই, আমার 4টে ক্যামেরা আছে, এবার কি করবো? দেখবো সেলফি তুলছে, শুভঙ্কর দেখবো সেলফি তুলছে, এই হবে। কারণ কেন জানা নেই তো। ফলে হাজার রিসোর্স থাকলে মূলাধার চক্র জাগবে না। ব্যক্তি যতক্ষণ না বুঝবে আমার এতটা দরকার, কেন দরকার, স্বচ্ছ, এবং তার জন্য আমি রেডি, এটা মূলাধার চক্র থেকে এগানো। তো যতক্ষণ এর পরই প্রশ্ন গিয়ে পাকে, হু এম আই, এগুলো নিয়ে আমি আলোচনা করেছি। প্রশ্নটি এসে গেলে মানে সবাই গিয়ে রমন মহর্ষি হয়ে যাবে, তা তো নয়। হু এম আই এর পরে যদি গিয়ে স্বাধিষ্ঠান চক্রে গিয়ে যদি প্রশ্নটা জন্মে যায় সুন্দর করে, যে আমি কে, তখন বলবে কি আমি একটা বিলিয়নার। তাহলে একটা ঠিক স্বামীজি বলেন বিলিয়নার হবে, কিন্তু এখন কি নিচেই গোছায়নি, এর উপরে গিয়ে আরো হ্যাপাজার্ড হয়ে যাচ্ছে বিষয়টা। তার মধ্যে স্বামীজি যে কথাটা বলেছিলেন যে ভারত ভূমির প্রত্যেকটা জায়গায় একটা তন্মাত্রা আছে, একটা ফ্রিকোয়েন্সি আছে না। আপনি মন্দিরে গিয়ে আপনার ভডকার বোতল খোলার মতো মানসিকতাই আসবে না, আর বাড়ি গিয়ে আপনি জব করবেন এই কল্পনাই আসবে না। তো কেন? এটাও স্থান, ওটাও স্থান। বহুদিন ধরে এই তন্মাত্রাগুলি তৈরি হয়েছে। এগুলো আমি বলি না কারণ এগুলো বললে আবার লোকে তন্মাত্রা খুঁজে ক্যাচ করে বেরোবে, এখানে তন্মাত্রা আছে, ওখানে তন্মাত্রা আছে, এরকম নয়। আমরা যেমন সূক্ষ্ম, আমরা তেমন স্থূল, দুটোই। যেমন আপনারা এখানে এসেছেন, এই জায়গাটা আপনাকে একটা নীরবতা দিয়ে দিচ্ছে। এখানে যদি বলি এখানকার তন্মাত্রা কি, না যোগ না ভোগ, এখানে নীরবতা আছে, চুপ করা আছে, নীরবতা বলবো না, চুপ। এই চুপটা আপনাকে, ধরুন হু এম আই প্রশ্ন, এই চুপটা আপনাকে, এখানে কাপল আসে তাকে বেডেও নিয়ে যেতে পারে, আবার এই চুপটা আপনাকে চুপচাপ হাঁটাতেও পারে।
এই চুপটা আপনাকে আকাশের দিকে তাকাতেও পারে, আপনি আকাশের দিকে তাকিয়ে থাকবেন। এই চুপটা শুধুমাত্র আপনাকে এখানে চিকেনে ব্যস্তও রাখতে পারে, কিন্তু চুপটা আছে। আমরা আপনাকে নিয়ে এসেছি কারণ এই চুপ করার জন্য। এইবার আপনার চুপ ভিতরের চেপে থাকা হবে না ওটা নীরবতা হবে, এটা আপনি করার একটা অপশন পাবেন। মানে প্রশ্ন উঠেছে আমি কি, চুপ আপনাকে ওটা করিয়ে দেয়। এই মুহূর্তে দেখুন আপনাদের মূলাধার চক্রের কোনো চিন্তা নেই, আপনার প্রত্যেকে পে করে এসছেন, আপনাদের কারো বাকি নেই, ঠিক আছে। আপনারা অন্ততপক্ষে 3 দিনের জন্য ঘরটাকে গুছিয়ে এসেছেন। আপনার প্রত্যেকে এক্ষুনি বসে বসে ভাবুন কাপড়গুলো ধুয়ে ফেললে ভালো হতো। দেখুন আপনি এখানে আর নেই, আপনি আর চুপ নেই। আপনারা ঠিক করে নিয়েছেন যে কাপড় কি ভেবেছেন কেচে দেবো, কি ভেবেছেন কাচবো না, ঠিক। আপনারা ঠিক করে নিয়েছেন যে এই বিস্কিটস গুলো খাবো, এইগুলো এই জন্য আনছি, এই টাকাটা আমি খরচা করবো। এগুলি কি হয়েছে, টেম্পোরারিলি আপনারা মূলাধার চক্রকে সেটেল করেছেন এই 3 দিনের জন্য, ঠিক। এইবার আপনাদের প্রশ্ন আসবে আপনি কে। তো আপনি বলুন, এবারে আপনি বলুন আমি ফুডি, এবারে গিয়ে আপনি 20টা লুচি খান, এটাও হতে পারে। এবার আপনি এটাও বলতে পারেন যে না এই জন্য তো এখানে আসেনি, এটাই আপনার সাধনা। কিন্তু এই চুপটা না হলে, যেটা ফ্যামিলির মধ্যে হয়, কেন বাইরে এই নির্জন বাস শ্রীরামকৃষ্ণ বলেন কেন, মূলাধার চক্রকে শান্ত করতে। এবার নির্জন বাসে আমি আমার অভিজ্ঞতায় বলছি, যদি কথাটা অন্যদিকে যাচ্ছে তবু বলছি, নির্জন বাসের ক্ষেত্রে আমি দেখেছি আমি তীর্থে যেতাম না, কারণ আমার যে চলন ছিল সেই চলনটা ইভেন এখানেও সব জায়গাতে আমি বেরোতে চাই না। কেন চাই না, কারণ কোথাও না কোথাও আমি বাইরে গিয়ে যদি হ্যাপাজার্ড হয়ে যাই, অনেকটা বেশি পেইনফুল হয়ে যায়। কালকে কথা হচ্ছিল ঘুরতে এসে তো যদি কষ্ট হয়ে যায়, তাহলে আমার মূলাধার চক্র ডিস্টার্ব হয়ে গেলে আমার নেক্সট প্রশ্ন জাগবেই। তো আমি যখন আগে তীর্থে যেতাম, আমার কাছে তো পয়সা ছিল না, রিসোর্স ছিল না, ফলে আমি গিয়ে দেখতাম সবাই তীর্থে করতে যায়, কিন্তু ওই যে বাবাজিরা পড়ে থাকছে আমি তো পড়ে থাকতে পারছি না। ফলে তীর্থে আসার বা চুপ হবার যে মূল পারপাস, ওটা তো আমার সিদ্ধ হলো না। ওর থেকে বেটার আমি কোথাও একটা চুপ করে বসে থাকি। আমি যে বাইরে বেরোতে চাই না, এর কারণ এটা ছিল, কারণ ওখানে গিয়ে যদি আমার রাত্রিবেলায় মশার কামড়ে ঘুম না হয়, আমার তো সেই স্থিতি নয় যেখানে মশা আছে, এখানে মাছি আছে, এখানে আছে, এবং দেখছি সবাই শুয়ে আছে, এরকম ভাবে পড়ে আছে। হতে পারে মহাপুরুষ, কিন্তু ওই মহাপুরুষ তো আমার উপর কাজ করছে না ওই মুহূর্তে। তাই বললাম ঠিক আছে, মূল কথা হলো মূলাধারকে তো চুপ করাতে হবে অ্যাট এনি কস্ট। তাতে যদি বেরিয়ে চুপ হয় বেরিয়ে, টাকা থাকলে চুপ হয়, কিছু থাকতে হবে, না থাকলে চুপ হয় করতে হবে। কিন্তু এটা অবজার্ভ করতে হবে যে কিসে চুপ হচ্ছে, শান্ততা কিসে আসছে। একটা চুপ হয়ে যায় যে কিছু না পেয়ে ব্যক্তি চুপ হয়ে যায়, ঠিক আছে, যে আমি এটাও কিছু হচ্ছে না ওটাও করছে না, দেখবে আপনাদের মাথা চুপ হয়ে যায়, কিছু করার নেই, হেল্পলেসনেস থেকে। আরেকটা চুপ হয় যেটা আপনি রাজি হয়ে গেল, রাজি হতে একটু সময় লাগে, একদিন হয় না, কিন্তু যতক্ষণ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এই প্রশ্নটা খুব সুন্দরভাবে বসে না ভিতরে, যে নেক্সট স্টেপ। তো চুপ যখন অরাজি থাকে তখন এটা বলা যেতে পারে যে এটা আপনার শুধু চুপ করে যাওয়া। চুপ যখন রাজি হয়ে যাবে তখন ওটা হলো আপনার ভিতরের মৌনতা, ওখান থেকে উত্তর করা। তো এটাই বুঝতে হবে যে এই যে মূলাধার চক্রের যে বিষয়টা বললাম, কোথাও না কোথাও ভারতীয় সংস্কৃতিতে এই মুহূর্তে যদি ওভারঅল দেখতে হয়, এটা সবসময় ডিস্টর্ট হচ্ছে, এটা সবসময় কাঁপছে। কালকের চিন্তা, ভবিষ্যতের চিন্তা, এই যে জায়গাটা যতক্ষণ কাঁপবে, আপনি 5000 প্রশ্ন করুন নিজেকে, দাঁড়াবেন। কারণ মূলাধার কাঁপছে, স্বাধিষ্ঠান কি করবে, কিচ্ছু করতে পারবে না। আপনাকে কোথাও শিকারে চলে আসতে হবে। যেন আমি ঘুরতে যাওয়ার কথা বললাম, আমি ঠিক করে নিলাম আমি সন্ন্যাসী না, আমি কুম্ভ গিয়েছি না, আমি কেদারবদ্রী গেছি না, আমি অমরনাথ গিয়েছি, ছোটবেলায় পালিয়ে গেছিলাম, একবার সে বৈষ্ণবদেবী গেছিলাম না, সেটাও যাইনি। যে কোনো বলুন তীর্থ, সোকল তীর্থ না, আমি মানে কি বলবো, গিয়েছি যেগুলোতে গিয়ে আমার খুব একটা লাভ হয়নি। কারণ কোথাও না কোথাও আমার যে শরীর মনের গঠন তা অত হার্ডশিপ করতে পারেন, পরিষ্কার কথা, এটা ওপেন জানা ভালো। আমি চেষ্টা করেছিলাম, যখন আমি, অনেকে জানে অন্য যারা আছে, আমি নাগপুরে ছিলাম না, আমার কষ্ট করতে হবে, মাইগ্রেন বাদি ফেললাম, এখন এটা ভুগতে হচ্ছে আমার কনস্ট্যান্ট। মাইগ্রেনের খুব টেম্পারেচার বেশি ছিল, আমি বললাম যে আমার তো গরম। আমি যখন পোস্টিং হচ্ছে আমার নাগপুরে, তখন আমি যিনি পোস্টিং করছেন মহারাজ, ওনাকে বলছিলাম যে মহারাজ নাগপুরে নয়, কিন্তু খুব গরম, হটেস্ট প্লেস, সেখানে 49-50 দাঁড়িয়ে আছে কনস্ট্যান্ট, দিন রাত ওরকমই। রাতে কোনো টেম্পারেচার কোনো ভেদ নেই, কিন্তু যে সূর্য অস্ত চলে গেছে, কম হয়ে গেছে, ওরকম কিছু ব্যাপার নেই, ওইরকমই চলবে।
এদিকে গ্রিনারি অক্ষর, কিন্তু ওই জায়গাটা এরকম, হ্যাঁ একদম সেন্টার পয়েন্ট। ওটা তিনি বললেন, ভালোবেসে বললেন যাও, এবং যিনি ছিলেন ওখানকার তখন ছোট, আমি চলে গেলাম। এবার আমি ওকে ঠিক করলাম যে একদম কৃষ্ণের কথা, যে শীতোষ্ণ সুখ দুঃখ দা হতে হবে, তো আমি তো লাগালাম খুব করে। ওইখান থেকেই শুরু হলো আমার মাইগ্রেন, এবং স্টিল আই এম সাফারিং। এই জায়গা থেকে বললাম, আমি যদি একটা একটা করে বাঁধাই, দেখুন বুঝবেন ভালো করে, আমার কথা কিন্তু নিয়ে নেবেন, এটা আমার স্টোরি, আপনাকে আপনার স্টোরি বানাতে হবে। তার মানে এবার আমরা কোনো হার্ডশিপ করবো না। হতে পারে যে আপনি শীতোষ্ণ সুখ দুঃখ দায় পারমিট করে যাবেন, আমি করিনি, একই জন্য এক এক রকম। তো আমার ক্ষেত্রে দেখেছিলাম, আমি শুধু একটা অ্যালার্টলি যেটা বলতে চাইছি, দেখেছিলাম এটা ওয়ার্ক করছে না আমার জন্য, তাহলে আমাকে আমার মূলাধারকে শান্ত করতে গেলে কিছু করতে হবে, অ্যাট এনি কস্ট আমাকে করতে হবে। তো আমি সব থেকে সাধকের উচিত, কারণ মূলাধারে যদি পুরো সময় চলে যায়, এনার্জি চলে যায়, এবার আমি ঠিক করতে পারি তাহলে আমাকে কি করতে হবে, আমাকে একটা সন্ন্যাস ছেড়ে দিয়ে আমাকে এবার একটা জব করতে হবে। এবার তো পুরোটাই মূলাধারে চলে গেল, কিছু তো রইল না। তাহলে সাধকের থাকবে, সে যতটা পারবে মূলাধার চক্রকে শান্ত করার জন্য, যতটা একদিকে নিজের মনকে বোঝাও, একদিক থেকে নিজের রিসোর্স গুলোকে সামলান, এই দুয়ের সন্তুলন হতে হবে। আমি দেখলাম যে সব থেকে বেস্ট ওয়ে আমার জন্য ছিল, হ্যাঁ আপনার জন্য হতো, এত ঘুরুনবাজি দরকার নেই, চুপ করে বসি হবে, কিছুটা চঞ্চলতা থাকবে, যেতে ইচ্ছা হবে এদিকে ওদিকে, কিন্তু আস্তে আস্তে দেখা গেল যে আমি ছেড়ে দিলাম। মানে আমার মূলাধারকে শান্ত করার একটা উপায় ছিল, বাইরে গিয়ে তো মশার কামড় খেতে পারবো না, তো দুটো উপায়, একটা 3 স্টার হোটেল করো, সেখানে মশার কামড় নেই, আশ্রম আশ্রমে থাকো না, আর দ্বিতীয় উপায় হলো তুমি কোথাও যেও না। তো 3 স্টার হোটেল করতে গেলে আমার মূলাধার চক্রকে জাগ্রত করতে গেলে আমাকে অনেককে নাই সাধু হয়ে তেল মারতে হবে, না আমাকে আর্ন করতে হবে। তাহলে আমি মনকে বললাম, মন কোনটা করবে, এত সময় আছে জীবনে, আপনাদের যেমন বলি, আমার কাছে ছিল না সময়, আমি কোনো করিনি যে এরকম হবে না, জুয়াচুরি করিনি যে এত সময় দিবি, এত এনার্জি দিবি না। তাহলে কি করতে পারিস, সব থেকে বুদ্ধিমানের কাজ, মূলাধারকে শান্ত করতে হলে তুমি বাবা তোমার এই উদ্ভট সংকল্পগুলি ত্যাগ করো। তাতে কষ্ট আছে, ওতেও কষ্ট আছে। আমি যদি এখন একটা হাউস হোল্ডার পার্সন হতাম, যেমন আপনাদের আছে, আমি পারতাম না এতটা সময় দিতে এই জীবনটাকে বা এইটাকে। আবার আরেকটা দিক আছে, আমি যদি শুধু এটাই বসে থাকতাম এবং এই সো কল সাধু হয়ে এসে ঘুরতাম, তাহলেও আমার কাজ হতো না। আমি এটা করে দেখেছি, তো আমি মধ্যপন্থা চুজ করলাম। আমি সবাইকে এটা, আপনাদের সবাইকে এটা বলি, আমাদের ছেলেদেরকে, আপনাদেরকে, মাঝামাঝি আসো, জীবন মাঝামাঝি আছে, এক্সট্রিমে নেই। তো এবারে আমরা সমস্যা যে কি বলুন তো, আমরা বলি মাঝামাঝি, কিন্তু থাকি এক্সট্রিমে। আপনাদের আমাদের যেখানেই উইক পয়েন্ট থাকবে, আমরা মোটামুটি চেষ্টা করব সেটাকেই মাঝামাঝি বলে দেওয়ার, এটা মানুষের নেচার। তো এই জায়গাতে খুব সৎ, অনেস্ট এবং সচেতন ব্যক্তি হয়ে দেখতে হবে। এখনকার সমাজের সমস্যা যদি বলেন, বাচ্চাদের বা বড়দের সমস্যা এটাই যে, সমস্যা বলবো না, এটা এই সময়ের নিয়ম, যে এই জায়গাটা শান্ত হয়নি কারোর, এবং কিছু মান্যতা, কিছু বিলিভ আমাদেরকে সার্ভ করে দেওয়া হয়েছে, যেখানে বলা হয়েছে তুমি ইনসিকিউর। সবাইকে বলা হয়েছে, আপনি পুরো মিডিয়া বাজার দেখুন, আপনার ইনসিকিউরিটিকে প্রভোগ করা হয় বারবার বারবার। ইন্স্যুরেন্স করিয়ে নিন, অ্যাকোয়াগার্ড লাগিয়ে নিন, মানে কি, ঘুরে ফিরে আপনার কাছে ভালো জলের রিসোর্স নেই। আমি বলছি না যে আপনি অন্ধ হয়ে যাবেন, কিন্তু ভালো করে ভেবে দেখুন, আপনারা কতজন আছে যারা জলের কোয়ালিটি চেক করে অ্যাকোয়াগার্ড লাগান? বেশিরভাগ মানুষ মনে করেন কিচেনে অ্যাকোয়াগার্ড একটা অঙ্গ থাকা উচিত। ভেবে দেখুন ভালো করে, ইটস এ বিলিফ সিস্টেম। একটা ডাক্তারের গাড়ি দরকার, একটা হাউস হোল্ডারের গাড়ি দরকার নেই, সে এমনিতেই ফুলে ফুলে বড় হয়ে যাচ্ছে তার শরীর, তার উচিত বরং একটু হেঁটে বাস স্ট্যান্ডে যাও। কিন্তু এইভাবে কি আমরা দেখি? এটা আমাদের সেট আপ, গাড়ি দাঁড়িয়ে আছে গ্যারেজে, তার মানেই ভালো। এটা পুট করা হয়েছে দীর্ঘদিন ধরে, মহাপুরুষ ওখান থেকে তৈরি হয়। তো ওই জায়গাটা যদি এইভাবে দেখা হয়, তাহলে এই জন্য, আর এমন হচ্ছে না তা না, আজকের সময়ের দেখুন, পুরো প্রকৃতি যেমন যেমন খুব ন্যাচারাল হারমোনিতে থাকে, তো যেমন যেমন দরকার তেমন তেমন বার্থ দেয়, শুধু মানুষের না, যে কোনো জিনিসের। এখানে ওয়েদারটা এমন আছে, তো খুব ঠান্ডাও না খুব গরমও না, এখানে অ্যাকর্ডিংলি সেরাম গাছই দরকার, সেরাম গাছই জন্মাবে। তো এই সময়ের যা দরকার, এই সময়ের সাথে জিনিসপত্র কিন্তু আসছে, কিন্তু আমরা যেহেতু এতটাই ডিস্টার্বড হয়ে আছি নিচের দিকেই নিজেদেরকে সামলাতে, চোখ খোলার সময় কোথায়?
চোখ খোলে স্বাধিষ্ঠান চক্র থেকে আমি কে, তার আগে অবধি মূলাধার হলো চিত্তশুদ্ধির জায়গা। সেখান থেকে ব্যক্তি ঠিক করে নেয় আমার জীবনকে, আমার দেহ মনকে চালাতে গেলে এই এই প্রয়োজন। মাথায় রাখবেন, প্রয়োজন এক, বাসনা এক, দুটোর মধ্যে অনেক ভেদ, বিপরীত। প্রয়োজন ছাড়া জীবন চলবে না, বাসনাতে বিনাশ ছাড়া কিছু হবে না, বাসনা বিনাশ করে। তো ওটাকে সেটেল করা দরকার, এটা আমি মধ্যপন্থা বলি। অবশ্যই মূলাধার চক্রের জন্য করা উচিত, কিন্তু সেটাকে নিজেকে অবজার্ভ করলে তখন তো না। আপনি যখন একটা পিক করে নেবেন, ওর গাড়ি আছে আমারও গাড়ি চাই, ওর হাজবেন্ড এমন আমার এমন হতে হবে, ওর কাপড় এমন আমার এমন হতে হবে, ইট ইজ নট ইয়োর কাপ। আপনি অন্যর কিছু কপি করছেন। যখন অন্যেরটা কিছু কপি করে জীবন চালাবেন, তখন হাজার প্রযত্ন করুন, আপনার মন শান্ত হবে না। আপনি সবসময় ভাববেন এত টাকা তো হলো, এত বাড়িতে হলো, এত গাড়িতে হলো, যা হওয়ার হলো, কিন্তু কোথায় আমি শান্তি পেলাম না। এতেই প্রশ্ন যদি আটকে থাকে এই স্তরে, তারপরে আমি কি প্রশ্ন জাগবে? আমি তো শান্তই নই, কি করে জাগবে প্রশ্ন? তো যদি অ্যাপারেন্টলি দেখতে হয়, তাহলে মহাপুরুষ ওইখান থেকে শুরু হয়। আগের সময় যদি বলেন, আগের সময় তো একই জিনিস ছিল। দেখুন, সত্যযুগ থেকে অসুররা তো ডিরেক্ট খুন করতো, এখন তো না নেতা মন্ত্রীরা খুন করে বা খুন করায়। আগেকার সময় তো অসুররা দাঁড়িয়ে ঢুকতো, কেটে ফেলতো। তাহলে পিকচারটা খুব সুন্দর ছিল না, তা না, কোনো ব্যাপারই নেই। আপনি মহাভারত দেখুন, সেখানেও তো পারিবারিক অশান্তি কম নেই। আপনি রামায়ণে যান, সেখানেও তো ডিভোর্স কেস। আমি সীতার আজকের দিন ডিভোর্স কেসই তো, আর কি। তো এইগুলো না বরাবর ছিল। এবার বদলেছে ব্যক্তি, তার দেখার আউটলুক, দৃষ্টিভঙ্গি, এটা বদলায়নি যে এটা কিনি ওটা কিনি। আমরা জানি না কোনখানে, গীতার কথাটা বারবার মনে পড়ছে আমার, প্রবৃত্তিঞ্চ নিবৃত্তিঞ্চ জানা না বিদুরা আসুরা। আসরিক গুণ বলতে গিয়ে ১৬ অধ্যায় কৃষ্ণ বলছেন, একটাই পার্থক্য দেবতা অসুরের মধ্যে, কোথায় হাত দিতে হবে, কোথায় হাত দিতে হবে না, কোনটা করতে হবে আর কোনটা করতে হবে না, কোথায় কতটা সময় দিতে হবে, কোথা থেকে রিভার্স জার্নি করতে হবে, এটা আসরিক বুদ্ধিসম্পন্ন ব্যক্তি জানে না। এটাই কিন্তু পার্থক্য, আর কোনো পার্থক্য নেই। করতে দুটোই হবে। সত্য যুগে তো অসুর ছিল, দাপর যুগে তো সৎপুরুষ ছিল, ঠিক কলিযুগও তাই। সো কল যদি ধরে নি, যুগ তো মনেরই হয়, কলি মানে অন্ধকার, ঠিক আছে। তো ওই ভাবনা চিন্তা করা হয়েছে, অসচেতনতা অন্ধকার। তো ওইখান থেকে যদি দেখা হয় যে আমরা যদি ঠিক করে নিই, অসুর আর দেবতার মধ্যে বিশেষ কোনো পার্থক্য নেই, এটাই পার্থক্য। একজন জানে যে ঋষির থাকা জীবন সমাজের পক্ষে সুন্দর, এটাকে এতখানি এমন করে দিও না যে শেষ হয়ে যাবে। আরেকজন জানে না। অসুর মানে বিরোধিতা না, অসুর জানেই না। তুই জানা অজানায় পার্থক্য হয়ে যায়। মহাপুরুষ আর অজ্ঞপুরুষ, এটাই তো পার্থক্য। একজন জানে সে কে, আরেকজন জানে না সে কে। সেই অর্থে বাবা মা যদি জানে যে তার জীবনের জন্য অ্যাটলিস্ট কি কি প্রয়োজন, তারপরে যদি, কারণ আপনি যা হবেন আপনার সন্তানকে তো তাই দেবেন। আপনি যদি উচ্চাকাঙ্ক্ষী হন, আপনার সন্তানকে উচ্চাকাঙ্ক্ষা দেবেন কনস্ট্যান্ট। আপনাকে দেখছে তো সে কনস্ট্যান্ট, সে বলবে যে বাবা বা মা এটার জন্য হ্যাঙ্কার ছিল, তাহলে আমাকেও হ্যাঙ্কার হতে হবে। কি করে হবে? এটা তো একটা ট্রেন্ড। এই নদীটা যে বইছে, আগের জলটাই পরের জলকে ঠেলে দিচ্ছে। আপনি ওখানে দূরে গিয়ে একটা প্লাস্টিক ফেলে দিন না, দেখুন এখানে চলে আসবে। তো আপনি সেরকম ভাবেই আপনি যেটা বয়ে আনছেন বা আপনার আগে যেটা বয়ে আনছে, সেটাই চলতে থাকবে সমাজের ধারা। তো আমরা কি করতে পারি? তো মানুষের একটা সৌন্দর্য এটাই আছে। এটা যদি মানেন, কেউ মানবেন, না মানবেন। আমার তো মনে হয় প্রকৃতিতে মানুষের এটাই সৌন্দর্য, যে মানুষ চাইলে গাছে ফুল বানাতে পারে, মানুষ চাইলে কাঁটা বানাতে পারে মানে তার দৃষ্টি সৃষ্টি তৈরি করে সে। এখানেই ধ্যান। সাধারণ মানুষ বোর্ডটুলের মধ্যে চলতে থাকে। কিন্তু একজন সচেতন মানুষ, বাবা হোক, মা হোক বা না হোক, সে কিন্তু জানে জীবনের জন্য কি প্রয়োজন, এবং ওই প্রয়োজনটাকে সে এগিয়ে দেয়। আর অসচেতন হলে আপনি আপনার ডিজায়ার গুলো এগিয়ে দেবেন। আর ডিজায়ারের নেচারই হলো, ডিজায়ার ক্যানট বি ফুলফিলড। ডিজায়ার আপনি করতে পারেন, কিন্তু ডিজায়ারের নেচার হলো ওটা ফুলফিল হবে না, এটাকেও নিন। কিন্তু প্রয়োজন ফুলফিল হতে পারে। প্রয়োজনের পরে দ্বিতীয় ধাপ আসে জীবনের। আপনার শারীরিক প্রয়োজন মিটলো, এবার মানসিক প্রয়োজন, আমি কে। মানসিক প্রয়োজন মিটলো, এবার আপনার কারণ শরীরের প্রয়োজন। আপনার জীবনে গুরু বা কিছু সৎ কিছু আছে, সুন্দর কিছু আছে, শুধু গুরু না, সুন্দর আছে, যেটা আপনাকে হারমোনিতে নিয়ে আসবে। তারপরে আরো এগায়, আপনি ইনওয়ার্ড জার্নি করেন, অনাহত চক্র। আরো এগায়, আপনি পিওরেস্ট ফর্মের দিকে এগিয়ে যান। আরো এগায়, ইউ আর নাথিং, আপনি নেই। ধীরে ধীরে এগায়, কিন্তু প্রয়োজন থেকে জার্নি শুরু হবে। কিন্তু বাসনায় স্টাক হয়ে গেলে আপনি ওটাই সার্ভ করবেন আপনার নেক্সট প্রজন্মকে। ওটা খুব দরকার বোঝার, যে আমার জীবনে সত্যি কি প্রয়োজন, আর সত্যি কোনটায় হাত দেবো, কোনটায় হাত দেবো না, কোনটা ফুলফিল হতে পারে,
করুন, কোনটা হতে পারেই না। তখন বিকৃতি, এখন দেখেন না বিভিন্ন রকম সমস্যা, মানসিক সমস্যা এগুলো হতে শুরু করে। আমি গিয়েছিলাম একটা চেম্বারে, দেখলাম যে ছোট বাচ্চা সে ছোট থেকে বিভিন্ন রকমের অ্যাবনর্মালিটিসের শিকার। আপনাদের বাচ্চাদেরকেও দেখুন, কম বেশি তাদের মধ্যে যে সেগুলোই ঢুকছে যেগুলো আপনি বিলিভ করেন, আপনার বিলিভ সিস্টেমের মধ্যে ঢুকছে। এমন কিচ্ছু বাচ্চা নিয়ে আসে না যেটা আপনি বিলিভ করেন না, বা আপনার সোসাইটি আশেপাশে বিলিভ করে না। এটা ফ্লো। তো ওইখানে যদি আমরা ধ্যানী হই বা একটু চেষ্টা করি, তাহলে কিন্তু অনেকটা কাজ হতে পারে। কিন্তু কিছু কিছু ইররিভার্সিবল থাকে, সেটা যেন আমরা একটুখানি চোখ খুলে দেখি, নাহলে মুশকিল হয়। এমনি কিছু নেই, মহাপুরুষ তখনও ছিল, এখনো আছে, ধ্যানীর চোখ নেই। বাচ্চাদের মধ্যে এখন অ্যাবনর্মালিটিস দেখা যাচ্ছে। আগে কিন্তু এত আমরা দেখতে পেতাম না, স্পেশাল চাইল্ড বা এডিএইচডি চাইল্ড ছিল। এখন এর প্রবণতা কেন বাড়ছে? বাবা মার স্মৃতি তাই। কথাটা একদিক থেকে ঠিক, আমাদের প্রত্যেকের মধ্যেই কম বেশি কিন্তু সাইকোলজিক্যাল অ্যাবনর্মালিটিস আছে, ঠিক আছে। আমি বলছি এটা ফ্লো, এটা চলছে, এটা শুধুমাত্র মেডিটেটিভনেসই ব্রেক হতে পারে। থামা একটু দরকার, যে যেখানেই থাকুন, কাজকর্ম করুন, যেমনই করুন, থামা মানে কিন্তু আবার বলছেন এখানে চলে আসতে হবে। আপনি কিচেনে আছেন, আপনি নিজের সাথে নেই না, আপনার মাথায় নাই আপনার মেয়ে চলছে, নাই আপনার হাজবেন্ড চলছে। আপনি কিচেনে যদি আপনার সাথে থেকে কুকটা করতে পারেন, ওই একই কাজ করছেন, তাহলে কিন্তু আপনি আলাদা ব্যক্তি হয়ে যান। কারণ মানুষ সব থেকে কম সময় নিজেকে দিয়েছে। তো ওইখানে যেহেতু এত গ্যাপ থেকে গেছে, এবং আপনার নিজের গোছানো হয়নি, আপনি আরেকজনকে গোছাতে লেগে গেছে। আপনার নিজের লাগেজ প্যাক হয়তো আরেকজন প্যাক করছে। এবার আপনি কি করবেন ভেবে দেখুন, জাস্ট লাগেজের উদাহরণটাই নিন। লাগেজ খুব সুন্দর প্যাক করে দিলেন তাকে, কিন্তু আপনি নিজের 3টে জিনিস ভুলে গেছেন। এবার আপনি কি করবেন? আপনি আউটডোরে যেখানেই গেলেন, গিয়ে টুথপেস্ট আনিয়ে একটু দাও না। আপনি চাইছিলেন ওকে গোছাতে, এখন আপনার গোছানো হয়নি। সিচুয়েশন তো সেম, আপনি চাইছিলেন ওর টুথপেস্টটা যাতে ওর ব্যাগে থাকে, এই করতে আপনার টুথপেস্ট আপনি নেননি। এবং বিশেষ করে মেয়েরা এটাকে খুব গর্বের মনে করে, আমি নিজের জন্য তো কিছু করি না। আপনি নিজের জন্য না করে ওই আপনার করাটা তো আটকাতে পারবেন না। আপনি ধরুন রাত দুপুরবেলা 4টে অবধি খাচ্ছেন না, আপনার যে স্টোম্যাক ইড, এটা তো আটকাতে পারবেন না। তাহলে ওর জন্য যে মানিটারি এবং সাইকোলজিক্যাল যে প্রবলেম হবে, ওটা তো আপনার হাজবেন্ডকে দিতে হবে। তাহলে হাজবেন্ডের সেবা করতে গেলে বা পরিবার সেবা করতে গেলে আগে আপনি টাইমে খান। এই সেলফ লাভটাই তো নেই, অন্যেরটা গুছাচ্ছি, নিজেরটা গুছাচ্ছি না। এই জায়গা থেকে কি হচ্ছে, আমরা নিজেরাই পেশেন্ট টাইপ, কিন্তু কে নিজেকে পেশেন্ট বলতে চায়? কেউ তো চায় না। সবাই চায় যে একে সামনে, এতে একটা কর্তৃত্ব থাকে না, যে আমার বাচ্চাটার শরীর খারাপ, আমার শরীর খারাপ, আর মা আপনি, বাবা আপনি, আপনাদের কি খবর? গ্যারান্টি আছে এখানে যতজন আমি ইনক্লুডিং যদি বলা হয়, সাইকোলজিক্যাল ট্রিটমেন্ট দিয়ে দেবে কম বেশি, মোটামুটি একটা করে ট্যাবলেট সবাই উপহারে পাবেন যে খান। এই জায়গাটা তো একদম পরীক্ষায় বেরোবে। ওই জন্য দেখুন, নিজেকে সামলানোর থেকে সুন্দর কিছু হতে পারে না। আন্নামালাই স্বামী বলে একজন ছিলেন সাউথে, ব্রহ্মজ্ঞানী একজন। উনি বলতেন যে গ্রেটেস্ট সেবা এটাই যে আপনি নিজের ভিতরে মৌনতার জন্ম দিন, বেশি কিছু সেবা নেই, ঠিক আছে। এই দেখুন না, আমি যখন আশ্রমের প্রথম ধারা শুরু হলাম, খুব কাজ করে এগিয়ে গিয়েছি, দেখলাম ওটা হতে পারেই না, কাউকে দেওয়া যায়ই না। হ্যাঁ, যত সেবা সত্র খুলছে কম তো নয়। আগে এইসব মিশনারি বা আমাদের যে ধর্মীয় প্রতিষ্ঠানগুলো, কম তো স্কুল খোলেনি, তাহলে তো বিকৃতি কেন হচ্ছে? ইভেন স্কুলের মধ্যে লোকেরাই, কারণ যে ব্যক্তি তার পাত্র নিয়ে আসে, তার জন্য কি করা যাবে? কিচ্ছু করা যাবে না। আপনি ফেলে দিতে পারেন, ঘুরে ফিরে প্রকৃতি তার খেলা খেলবে। সেই জন্য মানে অষ্টাবক্র গীতা রামকৃষ্ণদেব শুধু স্বামীজিকেই দিলেন, বাকি কাউকে দিলেন না। সবাইকে দিতে পারতেন, লাভের লাভ কিছু হতো না, পাত্রটা নিয়ে আসতে হবে। তো ওখান থেকে আমি ভাবনা চিন্তা বদলাম না, যে আমি অসুবিধা হচ্ছিল, এদের সাথে কাজ করতে অসুবিধা হচ্ছিল, আমারও ভাবনা চিন্তার দিকে অসুবিধা হচ্ছিল। আমি বললাম যে আটকাচ্ছে কোথায়? আটকাচ্ছে এখানেই 24 জন চাই বা 22 জন চাই। আমি যদি এখানে লম্বা করি, এর এফেক্ট, সাইড এফেক্টে টাইম কেটে যাবে, অনেক টাইম কেটে যাবে, ঘুরে ফিরে বেরোবে। কিন্তু এতজন 11 আর 7 অক্ষয়িনী সেনা ছিল, একটা অর্জুন শুনেছিল কৃষ্ণের কথা, কেউ শোনেনি। গীতা তো মাঝখানেই হচ্ছিল, কেউ শুনলেই না। যশোদা, আমি একদিন বলছিলাম, নন্দ, বসুদেব, দেবকী, কেউ ব্রহ্মজ্ঞানী হলো না।
কোথাকার কি ললিতা বিশাখা ইত্যাদি সিম্বলিকও ধরে নিই, এরা পরের মেয়ে, কোনো ব্লাড কানেকশন নেই, আর এরা এসে রাস করে ফেললো। শ্রীদাম সুদাম, কেউ বাবা হয়তো চাষ করে, কেউ হয়তো ছুতোর কাজ করে, তো এত কিছু হলো। আর যে সাম্য, তার কি হলো? কৃষ্ণের ছেলে। কথায় কথায় সত্যভামার সাথে ঝামেলা কৃষ্ণের পারিবারিক জীবন খুব সুন্দর ছিল না। কারণ কি, যাকে তাকে দিলে কাজ হবে না, যে যত কাছেরই হোক আর যত দূরেরই হোক। আপনাদেরকে বা আমাকে এসে বসতে হবে, একসাথে মিলতে হবে, নাহলে হবে না। আমি সকল কি বলি, যেটুকু মিলছে ওইটুকুই আমি তুই বা আমি আপনি। তো বাচ্চাদের এই ব্যাপারটা হলো যে কথা ওটাই, যে নিজেকে ভালোবাসে সে অন্যকে ভালোবাসতে পারবে না। তো আপনাকে মেয়ের ভালো করতে গেলে, এটা কিন্তু খুব বিরোধী কথা মনে হয়, সন্তানের ভালো করতে গেলে আপনাকে নিজেকে সময় দিতে হবে, কোনো উপায় নেই। ফিজিক্যালি, মেন্টালি আপনার শারীরিক যে প্রয়োজন সেটাও মিটতে হবে। তার সাথে মাথায় রাখতে হবে আপনি শুধু শরীরে তো নন, কিছু তো আছে ভিতরটাকে সাজাতে হবে, নিজের ক্যারিকুলামটা গ্রো করতে হবে। আপনি গান গাইছেন, দেখছেন মেয়ে গানটা নিচ্ছে, এবার আপনি যদি অন্য কিছু আচরণ করেন, মেয়েও আস্তে আস্তে নেবে। তো নিজেকে গোছানো কিন্তু, এটা কিন্তু কি বলবো, সঞ্চারিত হয়। এটা কিন্তু খুব দরকার। এটা সকলে, আমি সব মেয়েদের ক্ষেত্রেও বলি, নিজের ক্ষেত্রেও করি। আমাদের আশ্রমের মধ্যে বিভিন্ন হ্যাপাজার্ডনেস হচ্ছিল, ঠিক আছে, হয়, ওটাও ফ্যামিলি, এটাও ফ্যামিলি। আমি কোথাও না কোথাও ভেঙে গিয়ে বললাম যে নেক্সট পূজা কোর্স চালু করো, অষ্টাবক্র গীতা কোর্স চালু করো। আমি একটা বছর যে মূর্তি বানাচ্ছিলাম, পারতাম না, এগুলো মূর্তি বানাবো। কোথাও আমি নিজেকে না সামলালে আমি কাউকে সামলাতে পারবো না। কোথাও না কোথাও আমাকে নিজেকে, বাইরের উদাহরণ আপনি যাতে বুঝতে পারেন সেই অর্থে বলছি। সব থেকে তো ভালো নিজের ধ্যানে প্রবেশ করে যাওয়া। তা যদি না হয়, অন্তত পক্ষে, কালকে আমি এদেরকে বলছিলাম একজনকে, অন্তত পক্ষে নিজের কাছে কিছু থাক, যেটা কারোর উপর নির্ভরশীল নয়। এটা অহংকার থেকে নয়, কিন্তু খুব মাইল্ডনেস, খুব সফটনেস থেকে। আমি গান গাইতে ভালোবাসি, আমি গার্ডেনিং করতে ভালোবাসি, ছোট ছোট কথা, এগুলোই সামলাবে। কিছু নিজস্ব ভালোবাসা না থাকলে আপনি অন্যকে বলবেন আমি তোমার জন্য সব করতে পারি, আমি এখন গালাগালি দিয়েই বলি, কিচ্ছু করতে পারবেন না, কিচ্ছু করতে পারবেন না। সুন্দর একটা কথা আছে, যে আপনার জন্য কাঁটার পথে হেঁটেছে, তার পথের ধারণাই কাঁটায় রূপান্তরিত হয়ে গেছে। সে পথ মতেই কাঁটা বোঝে, ঠিক? আপনার প্রথমে কি বলবে, আপনার জন্য আমি কাঁটার পথে হেঁটেছি, ঠিক? পথ মানেই তার কাছে কাঁটা, কার পায়ে ফোটাটাই তার কাছে পথ। এবার ভালোবেসে চলুন, একসাথে হাঁটি, তোমার জন্য আমি হেঁটেছি, তুমি আমার জন্য হাঁটো। যে কাঁটার পথে হেঁটেছে আপনার কাঁটার পথে হাঁটাবে। এই জন্য প্রত্যেকেই চেষ্টা করুন নিজেদের জন্য একটা সময় বের করতে, এবং ওই সময়টা দেখবেন প্রথম মনে হবে আপনাদের পরিবারে বা সমাজে একটা দূরত্ব যেন মনে হচ্ছে। এটা দূরত্ব মনে হচ্ছে না, এটা দূরত্ব না। দুটো গাছের মধ্যে যে দূরত্ব থাকে, ওটা ওই দূরত্ব। মানে দুটো গাছই বাড়বে না, দুটো গাছই যখন বাড়বে হাসতে হাসতে একে অপরের সাথে কথা বলবে, কিন্তু দূরত্বটা থাকতে হবে, নাহলে একটা গাছ ছায়া চলে আসবে, একটা বড় হবে একটা ছোট হবে, ঝামেলা চলতে থাকে। তুমি আমার আমি তোমার, এটা ওই ঝামেলা। একটু যদি রাখা যায় যে তার সাথে চলা, নিজের সাথে চলা, তাহলে খুব হেলদি হয়, ম্যাচিওর হয়। কিন্তু আমরা এখন যেভাবে বুঝি সম্পর্কগুলো, ওরকম হয় না। কিন্তু আমাদের প্রথমেই বললাম, ছবিটা এরকম, সম্পর্ক মানে তো এমন হতে হবে, বিশেষ করে সিনেমার হতে হবে, এইরকম এরকম হয়। ওরকম বিশ্বাস করুন হয় না, হতেই পারে না। আপনি যত কাছে যাবেন ততই দেখবেন কালো বেরাচ্ছে, যতই কালো বেরাবে ততই আপনার ভালোবাসা কমবে। তো ওই জন্য ভালোবাসার ওটা সিদ্ধান্ত নয় যে জড়িয়ে মরিয়ে থাকা, একটা তো স্পেস দিতেই হয়। ওই স্পেসটা যতক্ষণ নিজের জন্য আপনি করে নেবেন, যে আপনার কাছে কিছু নেই স্পেস নিজের জন্য, আপনি অন্যকে স্পেস দেবে কি করে? এই আমার কাছে কেউ নেই, তুই দিকে আয়। সে হয়তো গার্ডেনিং করছিল, আপনি বললেন আমি তোমার জন্য এখানে বসে আছি, তুমি গার্ডেনে বসে আছো, আমার থেকে তোমার গার্ডেনটাই আপন হলো। ওকে গার্ডেন আপন হতে দিন, আপনিও কিছু আপন করুন। এটা অপ্রেম নয়, এটা নিজেদের এলিজিবিলিটি টু লাভ, ভালোবাসার এটা দরকার। দুটো সশক্ত ব্যক্তিতেই কিন্তু ভালোবাসা চলে। এক অশক্ত ব্যক্তিরা কিন্তু প্রভুভিত্ত সম্পর্ক করবে, আমার কথা শোন, আমার কথায় ওঠ, আমার কথায় বস, ঝামেলা। ওই জন্য এই সাইকোলজিক্যাল সমস্যাগুলো বেড়ে গিয়েছে, কারণ যা চাইছে তা তো পাচ্ছে না জীবনে। এত কিছু করলাম আমি ওই কাটার পথে, এত কিছু করলাম তবুও হলো না। মানে মশাই, আপনি নিজের জন্য কম করেছেন না, আমার তো কোনো স্বার্থ আমি দেখি না, আমি তো অন্যেরটাই দেখি। একটু দেখুন, ওটা লং টার্ম সঙ্গ দেবে। আমার সাথে ওরা দিন রাত্রি বলবো, আমি দেবু বা অর্ণব বা সবাইকে একটাই কথা বলি, কিছু নিজের কোয়ালিটি গ্রো কর। যত আইডেন্টিটি ক্রাইসিস হবে আপনি তত কামড়ে ধরবেন, তত কামড় হবে, আর যত কামড় হবে তত দূরে যাবে। এটা চেষ্টা করুন,
আমিও চেষ্টা করছি, হ্যাঁ আমিও কিন্তু আপনাদের দল ওখানে বসলে ভালো ভালো হতো বসে এই কথাটা, আমিও চেষ্টা করছি সিরিয়াসলি, চেষ্টা করছি। তো আমি শেয়ার করছি, হ্যাঁ এই নয় যে এখানে বসে হাত তুলে কথা বলছি মানে আমারও হয়ে গিয়েছে। আমি ওই জার্নিটা করছি, করতে করতেই বলছি যে নিজের কিছু করতে হবে, নিজের কিছু করতে হবে। যে টাকা পয়সা গাড়ি বাড়ি না, কারোর উপর নির্ভর করতে হয় না। সব থেকে সুন্দর হলো কারোর উপর নির্ভর না, সেটা হলো ধ্যান। কিছুর উপর নাই, ইভেন আপনার কোনো ক্যারিকুলামের উপর ধ্যান নির্ভর নয়। ধ্যান মানে আপনার না থাকা, আপনার চুপ হয়ে যাওয়া। এর থেকে নিরালম্ব কিছু তো হতে পারে না, একদম ইন্ডিপেন্ডেন্ট। যে ধ্যানে বসেছে তার কাছে আমিও নেই, আমার স্টোরিগুলোও নেই, সব থেকে ইন্ডিপেন্ডেন্ট ওটা। তা যদি না হয় অ্যাটলিস্ট আপনি আপনার হাত পা মুখ মাথা দিয়ে করতে পারেন, অন্য লোক দরকার পড়ে না। আপনি একটু মাটি কুপিয়ে নিলেন, আপনি একটু গাছ বানিয়ে নিলেন, আপনি একটা পেন্টিং করে নিলেন, আপনি একটু গান করে নিলেন, কিছু করে নিলেন, এটা নিজের সাথে এবং ভালোবাসার সাথে। তা যদি এরপর না করেন, এইবারে আপনি কিন্তু দ্বিতীয় কিছুকে কামড়াবেন, যাকে কামড়াবেন সেও আপনাকে কামড়াবে, মুশকিল হতো। তো সাইকোলজিক্যাল সমস্যাগুলি মেটাতে গেলে কিন্তু দেহের থেকে, দেহ আর মন এই দুটো জিনিসকে সামলাতে হবে। আপনি যদি খেতে না পারেন তাহলে আপনি গার্ডেনিং করতে পারবেন না। তো খাওয়াটা ঠিক করুন, সচেতন ভাবে দেখুন যে আপনার কি সত্যিই দরকার, করুন। এই দরকারটা খুঁজতে গিয়ে একটা কাজ করতে হবে, আপনাকে দেখতে হবে আপনি যেন অন্যের স্টোরি পিক না করে নেন। আমরা অন্যের স্টোরি নিইনি, ওর আছে রিয়েলি আপনার চাই, এটা দরকার, যেটা চাই অবশ্যই করতে হবে, করুন। তারপরে এমন করুন যে নিজের সাথে সময় কাটানো যায় সুন্দর। এই যে আপনারা সবাই এসছেন এখানে, চৈতি এসছে বা বিদ্যা এসছেন, এরা যদি নিজেদের মাথায় ঘরকে নিয়ে আসেন আর 20টা করে ফোন করেন, আসা না আসা সমান। কোথাও না কোথাও ছেড়ে আসতে হয়েছে, তাই না? স্টুলটাকে ছেড়ে আসতে হয়েছে, চলো চুপ হবো, এটা প্রয়োজন। আমি তো চাইবো কোনো সময় অনুপ না আসুক, আপনি আসুন, ঠিক, কারণ আপনার জীবন, আপনার চয়েস। অনুপও আসতে পারে, আপনিও আসতে পারেন। এরকম যদি হয় তাহলে কিন্তু এবার ভালোবাসাটা ভিত্তি পাবে। আপনি যে নিশ্চুপ ভাবে থাকলেন, নিজের সাথে কাটালেন, আপনি স্যাটিসফাইড হয়ে ফিরবেন। যত স্যাটিসফাইড হবেন আপনি সামনের ব্যক্তির জায়গাটা বুঝতে পারবেন। আর তখনই এই মারামারি, অ্যাংজাইটি, এই যে বিভিন্ন রকমের ওএসডি, বাইপোলার, এইসব সমস্যাগুলো কমতে থাকে। আর কোনো উপায় নেই।